বলে যে তাহলে বোরখা পর, হিজাব পর। পরে আমি দেখো এটাও কেউ বিশ্বাস করবে না, হিজাবের মধ্যেও কেউ বিশ্বাস করবে না যে আমি তুরিন আফরোজ বলতেছি, এইভাবে একটা কথা হলো না সাডেন, এটা বিশ্বাসযোগ্য হবে না। আমি আসলে সময় কিল করছিলাম। মঙ্গলবার বিকালে যখন আর কি যে চলে গেল, গণভবন অ্যাটাক হচ্ছিল, তখন আসলো, এসে মঙ্গল বুধ তারাই বেরোতে দিত না। আর কালকে যখন এখানে ডাকাতি টাকাতি হলো রাত্রেবেলা, সারা রাতে, তখন ওই ছেলেগুলা আর তারপর থেকে আর দেখছে না। আজকে সকাল থেকেও নাই। ওরা ওরা মোটামুটি পাহারায় ছিল একতলায়। ওরা লাইভ করতে বলেছিল আমাকে। প্রথমে বলেছে লাইভ করতে হবে, একটা লিখিত কিছু দিবে। তা আমি বললাম যে আমি তো কোনোদিন লিখিত কিছু পড়ি না, এটা তোমাদের তো কোনো কাজে লাগবে না বাবা, তোমাদের এটা তোমাদের এটা কাজে লাগবে না। তো তো বললো আচ্ছা ঠিক আছে দেখি। তারপরে আবার এসে বলল যে আপনি তাহলে বলবেন। আপনি করে বলছিল না, ইনফ্যাক্ট তুই করে বলছিল। তো বলছে যে সেই তুই করে তুই তাহলে বলবি, আর তো ভিডিও করব, লাইভ করব না, ভিডিও করব। তা বললাম হ্যাঁ এটা ভালো আইডিয়া, ভিডিও করলে তাহলে হচ্ছে এডিট করা যাবে, তোমাদের পছন্দ মতো এডিট করে নিও। আর বলল যে আমি বললাম যে কিন্তু তোমরা ভিডিও করবে, তাহলে আমার চুলগুলো কাটলে কেন? চুলগুলো কাটা থাকলে এরকম করে বললে সবাই তো বুঝবে যে আমাকে কেউ জোর করে বলাচ্ছে। বলে যে তাহলে বোরখা পর, হিজাব পর। পরে আমি দেখো এটাও কেউ বিশ্বাস করবে না, হিজাবের মধ্যেও কেউ বিশ্বাস করবে না যে আমি তুরিন আফরোজ বলতেছি, এইভাবে একটা কথা হলো না সাডেন, এটা বিশ্বাসযোগ্য হবে না। আমি আসলে সময় কিল করছিলাম, কারণ ওরা যা বলেছে তার সাথে সাথে ছিলাম। কারণ আমার 16 বছরের মেয়ে আমার সাথেই ছিল, ওকে যদি রেপ করে ফেলতো, ওর উপর গায়ে যদি হাত দিত, আমি কি করতাম? আমি তো মা হিসেবে দিতে পারতাম না। তারপরে কালকে যখন ওই যে ডাকাতি ইস্যুটা যখন অ্যানাউন্সমেন্ট হলো টলো, এবং আমরা কারোর সাথে যোগাযোগ করছিলাম না, ওরা কিছুক্ষণ পর পর এসে ফোন চেক করছিল, নিয়ে যাচ্ছিল চেক করতে, দেখি আপা। সো আমি তো কারোর সাথে, এবং আমার ইয়েকে আমার যে ম্যানেজার তাকে আমি বলেছি কাউকে জানেও না। হ্যাঁ এখন এটাই সমস্যাটার কথা, কারণ এটা যদি জানানো জানি হয় তাহলে ওরা আমাকে মেরেই ফেলবে হয়তো। আর ওরা এসে প্রথমে ঢুকেই বলেছে যে আমরা একটু এসছি, আহ একটু দেখবো, চলেন উপরে যান বলে আমার কেয়ারটেকারকে নিয়ে, তারপরে কেয়ারটেকার ম্যানেজারকে নিয়ে এসে প্রথমে বললো যে সিসি ক্যামেরাটা ইয়ে করতে, এইটা হার্ড ডিস্কটা নিয়ে যাবো, এটা লাগবে না আপনাদের, কি দরকার আছে এটা। তো কিছু বাধা দেয়নি, যেহেতু আমি বলেছি যে এখন দেশের পরিস্থিতি ভালো না, কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, যা বলবে শুনবে। তারপরে ওরা দুজন আমার রুমে চলে আসে, এবং আমার বিছানার পাশে, বিছানার সাথে একটা সোফার সামনে টেবিল, ওটার মধ্যে আমার ওষুধ থাকে আর হচ্ছে কেচি থাকে, যেহেতু ওই যে ওষুধ কাটি আমার ইয়েতে। তো তখন ওই বলে হিজাব করিস না কেন বলে, তারপরে ওইটা বলে এত বয়স হয়েছে এটা, আর বলছে দেশ ছাড়লি না কেন, সবাই তো তোর ভাগছে, তোর মা ভাগছে, তোর এই ভাগছে ওই ভাগছে, হ্যাঁ তুই গেলি না কেন? আমি দেশ ছাড়বো না, আমি থাকবো। তখন বলো তাহলে থাকবি যদি, তাহলে তোর একটু পাটাকে একটু ইয়ে করে দেই, যে তোরা যাতে না দৌড়াইতে হয়, একটু থাকতে হয়। তা আমি বললাম আচ্ছা। আমি তো ডায়াবেটিসের রোগী, তা আমার ওখানে পেন্সিল দিয়ে দিয়ে চাপ দিচ্ছিল শরীরের মধ্যে। আমি সব সহ্য করে গেছি, একটা কথা বলে নেই, আর আমার মেয়েটার জন্য। তারপর ডাকাতে কালকে পরে, তারপরে এইখানে থেকে সবাই যখন রাস্তায় নেমে টেমে আসছে, এরপর থেকে ওই ওই মানে ওই গ্রুপটাকে আর দেখি না,
দেখি না এবং আজকে এখনো পর্যন্ত দেখতেছি না। আসলে বলা আসলে খুব মুশকিল। এটা আমি যদি বলি যে এটা কে হইতে পারে, ও মধ্যেখানে আবার একটা আমার ম্যানেজারের কাছে আবার একটা মেসেজও আসছে যে ম্যাডামের সাথে দেখা করব, আসতেছি। তো বললো, তো তখন লিখলো যে আচ্ছা ঠিক আছে আমি নিচে নামবো। তো বাসার সামনে নিচে নামবো কিনা জানতে চাইলো। তারপরে ও আবার ফোন দিল, উত্তর পাচ্ছে না দেখে ও ফোন দিল। তখন সে যে ধরলো সে বলল আমি উত্তর খান না দক্ষিণ খান সরি কোন একটা পুলিশ স্টেশনে মানে ওইটার দায়িত্বে ট্রান্সমিশনের সামনে এখানটাতে আসি, এখান থেকে আমি আসতেছি। তারপরে আমরা কিন্তু 3-4 ঘন্টা ওয়েট করছি। আর 3-4 ঘন্টার মধ্যে ওই লোক আসেনি আর কি, ওই যে ছেলেটা আসার কথা, কিন্তু এর ভিতরে পাহারা চলছিল। পাহারা মানে হচ্ছে ওরা একতলাতেই আর কি, মানে সব বাসার সামনে ওরা ঘোরাঘুরি করছে। তো আমি তো বের হবই না, আমার মেয়েও বের হবে না, আমরা জাস্ট লাইক চুপচাপ আছি যে দেখি কি করি, এই আর কি। ওরা কোনো মামলা তুলে নেয়, কিন্তু ওরা আমাকে যেটা বলতে বলছে সেটা আমি বলতে পারি। ওরা আমাকে বলতে বলছে যে ট্রাইব্যুনালে যা হয়েছে এটা একটা মানে এটা সঠিক বিচার হয়নি, এটা ভুল বিচার হয়েছে। এই বিচারের অনেক ফাঁক ফোকর আছে এবং আমি যেটা করেছি আমি ভুল করেছি, জাতির কাছে ক্ষমা চাই তার জন্য। সো কোনো এক্স্যাক্টলি কোনো মামলার নাম বলে নাই যে উমুকের মামলা, মানে টোটাল আইসিটি নিয়েই তার একটা স্টেটমেন্ট আমার কাছে চাইছে। তো আমি সেটাকে যেহেতু লিঙ্গার করে নিয়ে যাচ্ছিলাম যেভাবেই হোক, যে ঠিক আছে আমি তাদের সাথে কথা বলি, হ্যাঁ আমি ওগুলোই বলছিলাম। তারপরে আমি 1-2 বার মানে সো আইসিটি, তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কোনো পার্টিকুলার একটা নিয়ে কথা না, বেসিক্যালি আইসিটি। আর হচ্ছে যে ওরা আমাকে বলেও নাই যে মানে এই সমস্ত সরকারের অন্য কোনো ইস্যু নিয়ে আমার সাথে কথা আমাকে বলে নাই। ইনফ্যাক্ট ওরা আইসিটিটাই চাচ্ছিল বারবার। তো আর তো ওরা ভিডিও করবে যেটা করবে, তা আমি জাস্ট বলেছি ওকে, কিন্তু না তোমরা চুল কেন কাটছো। আমি অনেক মানে আমার মেন্টালি আমি জাস্ট আই ওয়াজ হোল্ডিং মাই সেলফ। আমি জাস্ট ট্রাই করে যাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে আই জাস্ট কিল টাইম। আমি জানি না মানে আমি জানি না যে আমাকে মারবে কিনা, না ওইটা করার পরে মারবে নাকি বলার পরে মারবে, যে আমি এটা খেয়ে কি করলাম, একটা দিয়ে নিজে আত্মহত্যা করলাম এবং আমার মেয়েটার কি হবে, মানে সবকিছু মিলিয়ে। এবং ওই সময়টাতে যেহেতু ফোন নিচ্ছিল, সো আমার ফোনেও আমি জানি না যে অনেকে ফোন মেসেজ করছিল। আর খুব ইন্টারেস্টিংলি আমার ফোন ওরা দেখছিল, আমার ফোনে এমন কিছুই নাই আর কি, থাকে না ছবি ছাড়া আর কিছু থাকে না। ফেসবুক পোস্ট আমার সবসময় পাবলিক, এমন কিছু না আমার কারোর সাথে এত গল্প করার কোনো ইয়েও তাই মানে আড্ডা দেওয়ার এত স্বভাবটাও নাই। তো ওরা আমার ফ্রেন্ডসরা খালি কয়েকজন আমার ইন্ডিয়ান ক্লাসমেট, তারা আমাকে নক করছিল। হ্যাঁ, একটু আগেও যেমন আজকে শ্রীলঙ্কা থেকে ফোন আসলো আমার ক্লাসমেটসরা, তারপর তিব্বত থেকে ক্লাসমেটস, অস্ট্রেলিয়ান ক্লাসমেটস, সবাই লাইক এরকম করছে। ওরা দেখি দুজনকে জিজ্ঞাসা করেছে আর ইউ ইন্ডিয়ান কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, তো তখন আমার ইন্ডিয়ান ফ্রেন্ডসরা বুঝছে যে আমার ফোন কারো কাছে, কারণ আমি তো আর ওদেরকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করব না ইউ ইন্ডিয়ান। হ্যাঁ, মানে আমি ওদের সাথে থেকেছি, আমি 5 বছর পড়ালেখা করেছি, আমার ক্লাসমেট তারা বড় বড় জায়গায় এখানটাতে। তো ওরা এটা নিজেরা বুঝে গেছে, সামহাউ দে ভেরি শার্প না, তো বুঝে গেছে। কারণ আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে বলছে যে তুরিনের ফোন মনে হয় না তুরিনের কাছে আছে, কারণ এরকম উত্তর দিচ্ছে। তখন ওরা গ্রুপ থেকে আমাকে আউট করেছে। হ্যাঁ, আউট করে অন্যভাবে যোগাযোগ করছে, আমরা ওই হিন্দিতে টাইপ করে যোগাযোগ করেছিল টু নো দ্য সিচুয়েশন। আর ঢাকাতে কোথাও আমি তো জানানোর তখন মানে পজিশনেই নাই যে ঢাকাতে এখন এরকম একটা সিচুয়েশনে যদি এটা একটা মানে
একটা আসে তাহলে তো মানে এরা আরো বেশি মেরে চলেই যাবে আর কি, এরকম। ওরা তো আমার জল থাকার বাড়িও পুড়িয়ে দিয়েছে, কিছু রাখেনি। আমার বাবার স্মৃতি, আমার বাবার খাট, আমার বাবার কাপড় চোপড়, সবকিছু, প্রপার্টি ইস্যু না, যেমন কিছু দামি একটা সেমি পাকা বাড়ি, সেখানে আর কি আছে, হাঁড়ি পাতিল পর্দা পুরায়, সোফা পুরায়, কি করবে? কিন্তু ওইগুলো তো আমার কাছে অনেক কষ্টের। হ্যাঁ, আমার বাবা মারা যাওয়ার পরে আপনারা জানেন যে আমি জল ঢাকাতে মুভ করেছি, মানুষগুলোকে ভালোবেসে, আর কিছু না। এবং সেই বাড়িটা পুড়িয়ে একদম মানে মানে পুরো পুড়িয়ে একদম কিচ্ছু রাখেনি, কিচ্ছু রাখেনি। আর যাওয়ার সময় পানির মিটারটা আবার চুরি করে নিয়ে গেল। আরে বাবা, তোমরা কি আদর্শের জন্য লড়াই করো না চুরির জন্য করো? আমার বাবা বেঁচে থাকতে আমার মেয়েকে একটা জমি ঠিক ভিটার উল্টো দিকে দিয়েছে বাগান বাড়ি করবার জন্য, সেখানেও যে ওর জিনিসগুলো ওইখানটাতে সব ভেঙে দিয়ে চলে গেছে, পুড়িয়ে দিয়ে চলে গেছে। আমরা বের হতে পারছি না, আমরা কোথায় যাব? আমি কেন দেশ ছাড়বো? এই দেশটা কেন ছাড়বো? ভিন্ন মতের রেজিম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, রেজিম চেঞ্জ হোক, কি ভালো হোক, আরো ভালো হোক, বাংলাদেশের আরো ভালো হোক, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু এইভাবে তো রেজিম চেঞ্জ করার এটা তো কোনো কায়দা হয় না। এটা তো আমরা কিরকম একটা জায়গায় আছি, একটা একটা তালেবানি রাষ্ট্র। কালকে সারা রাত এই পুরো উত্তরার লোকগুলার কথা ভাবছি যে আমি এরকম, আমার আজকে 53 বছর বয়স, এই দেশের যতখানি বয়স সেই মতো আমার বয়স, আমি নিজে কোনোদিন দেখিনি। আমার মেয়েটা ভয়ে কাঁপছে আর বলছে, মা এরকম জিনিস কি তুই আগে দেখেছিলি কখনো? ও আমাকে তুই করে ডাকে। আমি বলেছে যে না, মানে ছোটকালে। আমি যে না, আমি দেখিনি। অনেক রেজিম চেঞ্জ হয়েছে তো এই 53 বছরে, হয়নি? কিন্তু এরকম পরিস্থিতি আসলে আমি দেখিনি, এরকম দেখিনি। কিন্তু আমার একটাই কথা, আমি এই দেশে মরবো। আমাকে যদি যা করে এই দেশেই করুক, আমি কোথাও যাব না। আমার বিশ্ব জুড়ে ফ্রেন্ডস আছে, বিশ্ব জুড়ে আমার কানেকশন আছে, কিন্তু আমি যাব না, আমি এখানেই থাকবো।